এতটুকু বলেই নীলিমা আবারও কান্নায় ভেসে যায়। তাহলে তুই এই সালামে কি করে এলি? তোর তো হাজবেন্ড কোথায়? হাজবেন্ড? আমি তো বিয়ে করিনি অভি। নীলিমার কথায় সবাই থমকে গিয়ে নীলিমার দিকে তাকিয়ে ওঠে। উজান চোখ মেলে সামনে না তাকালে অনেকটা কেঁপে ওঠে। বিয়ে করিসনি মানে? তোরা কি করে ভাবতে পারলি আমি উজানকে রেখে অন্য কাউকে বিয়ে করব? আমি বিয়ে করিনি উজান। তোমার নীলিমা তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করেনি। সেদিন উজানরা চলে আসার পর আমি আমি মাকে বলে বিয়েটা কোনো রকমে রাতে আয়োজন করার কথা বলি। আমার ইচ্ছে ছিল আমি যে করেই হোক এরই মধ্যে পালিয়ে আসবো, কারণ ওইদিকে ভাইয়া আমার পাসপোর্ট আর সব সার্টিফিকেট, আমার এনআইডি কার্ড, যা সব ডকুমেন্টস ছিল সব কেড়ে নিছে। আমি উজানের সাথে চাইলেও বেশি দূর পালাতে পারতাম না। তার উপর ছিল না কোনো ফোন আমার কাছে, না কোনো টাকা। বাইরে হাজারটা বডিগার্ড দিয়ে ভর্তি পুলিশ ফোর্স। আমি হাজার চেষ্টা করেও পারিনি বাড়ি থেকে বের হতে। তাই যখন বিয়ের জন্য আমাকে ডাকা হলো, আমি তখন বললাম, আমি তখন আমি আমি তখন সুইসাইড করতে গিয়ে। নীলিমা আবার কান্নায় ভেঙে গেল। নীলিমার সাথে এবার সবাই অঝরে কেঁদে দিল। বাবা আমাকে 2 সপ্তাহ রুমের মধ্যে আটকে রেখে দিল। উনি ভেবেছিল এরপর হয়তো আমি বিয়েতে রাজি হয়ে যাব, কিন্তু যখন উনি দেখলো আমি তখন উজানের জন্য পাগলামি করছি, তখনই উনি ইমার্জেন্সিতে আমাকে বড় আপুর কাছে কানাডায় পাঠিয়ে দিল। আমি যাব না, কিন্তু ওনারা আমাকে তখনও উজানের জীবনে ভয় দেখিয়ে আমাকে জোর করে একটা সময় কানাডায় আমি সত্যি সত্যি নিজের মানসিক ভারসাম্য হারাতে শুরু করলাম। ঠিক করলাম যখন আমি উজানেরই হতেই পারবো না, তখন এই জীবন রেখে আমি কি করব? আমি চেষ্টা করতে থাকলাম নিজেকে কি করে শেষ করা যায়। তুই বললি না উজান আমার দেওয়া কষ্টটা সহ্য করতে না পেরে কত কি করে মরতেও গিয়েছিল। এই দেখ আমার হাতটা দেখ। নীলিমা ওর বা হাতটা বের করে ও হাত কেটে কেটে যেভাবে মরতে চেয়েছিল সেই দাগের চিহ্নগুলো সামনে মেলে ধরতেই সবাই একবার তাকিয়ে পরক্ষণে চোখ নামিয়ে নেয়। আমিও না সেই কষ্টগুলো সহ্য করতে না পেরে, কারণ আমি পুরো 2 সপ্তাহ সেন্স হারিয়ে একটা হসপিটালে ভর্তি ছিলাম। তোরা সেই কষ্টটা দেখিসনি। তোরা শুধু কি করে আমাকে দোষী বানানো যায় তাই করছিস, কিন্তু আমার দিকটা তোরা কেউ ভেবে দেখছিস না, কেউ না। আমার ওইসব পাগলামি মা সহ্য করতে না পেরে বাবাকে বুঝিয়ে আবার আমাকে দেশে নিয়ে আসলো। আমি ভাবলাম সবাই তো ঠিক হয়ে যাবে, বাবা হয়তো একটু নরম হয়েছে, কিন্তু না, আমি ভুল ছিলাম। প্রথমবার যেই ছেলের সাথে আমার বিয়ে উনি ঠিক করেছিল, সেই ছেলে আমার এসব পাগলামি দেখে বাবাকে মুখের উপর না করে দেওয়াতে বাবার সম্মানে সেটা গিয়ে আরও আঘাত লাগে। উনি আবার আমার বিয়ে ঠিক করলে আমিও আবার সেই পাগলামি শুরু করি। আস্তে আস্তে একটা সময় আমি সত্যি আমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করি। আমার পাগলামির সীমা ছাড়িয়ে গেলে বাবা ভাইয়ার তার মনের ক্ষোভ মেটাতে আমাকে এই অ্যাসাইলামের একটা ছোট্ট ঘরে। তুই তো আমাদের একটা ফোন করতে পারতি নীলি। করেছি তো, আমি উজানকে ফোন করেছি, কিন্তু আমার জানা উজানের সব নাম্বারই তো বন্ধ ছিল। তোদের কারো নাম্বার তো আমার কখনো মুখস্থ করার দরকার পড়েনি, তাই আমি করিনি। কিন্তু উজানের যতগুলো নাম্বার আমার মনে ছিল আমি সবগুলোতে ট্রাই করেও সবসময় বন্ধ পেয়ে এসেছি। বাড়িতে তো সুযোগ পেতাম না ছোট বোনটার থেকে ফোন এনে লুকিয়ে যেটুকু সুযোগ পেতাম ফোন করতাম, কিন্তু যখনই ফোন করতাম আমি আর উজানকে পেতাম না। নীলিমার কথায় সন্ধি ডুকরে কেঁদে ওঠে। কারণ নীলিমাকে হারিয়ে উজান যেসব পাগলামি শুরু করেছিল সেই সময় সন্ধি তাই বাধ্য হয়ে উজানের থেকে ওর ফোন, ল্যাপটপ সব কেড়ে নিয়েছিল, যাতে নীলিমাকে ভুলতে উজানের সুবিধে হয়, কষ্টটা কম হয়। আর হিয়া আসার পর তো সন্ধি নতুন করে উজানকে সব সিম ফোন তুলে দেয়। তাই তো নীলিমা হাজার চেষ্টা করে উজানের সাথে যোগাযোগ করতে পারেনি। ওই আসালামের একটা খালা ছিল, ওনাকে বলে আমি মাঝে মাঝে সুযোগ পেয়ে উজানের সাথে যোগাযোগ করতে চেষ্টা করতাম, কিন্তু আমি কখনো আর উজানের নাম্বারগুলোকে একবার তো আমি আমার ছোট বোনকেও দিয়ে উজানের বাড়িতে যোগাযোগ করতে বলেছিলাম, কিন্তু আসতে গিয়েও ভাইয়ারা ওকে। নীলিমা আর বলতে পারে না, আবারও কেঁদে ওঠে। সন্ধিও কাঁদতে থাকে নীলির সাথে।
তুষার, অভিক সবার চোখে পানি। আমি পাগল না সন্ধি, আমি পাগল না। আমি তো সম্পূর্ণ সুস্থ উজান। আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। আপনারা একটু শান্ত হন। আপুর শরীরটা তো আপুর শরীরটা তো ভালো না। ডক্টর বলল আপুকে রেস্ট করতে। এরকম কান্নাকাটি করলে তো ওনার শরীর। হিয়া কি করবে বুঝতে পারে না। হাত বাড়িয়ে নীলিমাকে ধরতে চেয়েও হাত নামিয়ে নেয়। কাঁদতে কাঁদতে নীলির শ্বাসে সমস্যা দেখা দিলে তুষার গিয়ে ডক্টর নিয়ে আসতে ডক্টর নীলিকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তুই হিয়াকে ডিভোর্স দিয়ে দে। নীলি ফিরে এসেছে, তুই আর ওকে কষ্ট দিস না। নীলির একটু বুঝ। একটা থাপ্পড় দেবো আমি তোকে, অবি। কি বলছিস? কোনো হুঁশ আছে তোর? হ্যাঁ আছে। নীলিমার জীবনটা কি তোদের কাছে ছেলে খেলা মনে হচ্ছে নাকি? নীলিমা অনেক কষ্ট সহ্য করেছে। আমি চাই না নীলি আর কখনো। তুই কথা দে, তুই নীলিকে একটা সুন্দর জীবন উপহার দিবি। কথা দে আমায়। তুই তুই নীলিকে কখনো কোনো কষ্ট পেতে দিবি না। আর তুই কি পাগল হয়ে গেছিস, অবি? তাহলে তাহলে হিয়া কি হবে? হিয়ার কি দোষ এখানে বলতে পারিস? আমি জানি না হিয়ার কি হবে। আমি শুধু জানি উজানের জন্য নীলি অনেক সফর করেছে, তাই এখন নীলির ভাগ্যের ভালোবাসা নীলিকে দিতে উজান বাধ্য। কি বাধ্য? হ্যাঁ, কি বাধ্য? আর হিয়া হিয়া যে উজানের বিয়ে করা ওয়াইফ, তুই একবারও হিয়ার ভবিষ্যৎটার কথা ভাববি না? দুয়াক কথায় অভিক আর সন্ধির তুমুল ঝগড়া বেঁধে যায়। দুজনের ঝগড়া তুমুল থেকে তুমুল হয়ে আসলে উজান এবার সহ্য করতে না পেরে চিৎকার করে ঝাড়ি দিয়ে ওঠে। তোরা কি একটু থামবি? তোরা নিজেরা নিজেদের মতো যুক্তি দিয়ে যাচ্ছিস। একদিকে নীলিমা কেবিনে শুয়ে আছে, আরেকদিকে হিয়া চুপ করে ওর দায়িত্বগুলো করছে। আর এদিকে আমার দিকটা একটু ভাববি না তোরা? কি চাইছিস কি? আমি নিজেকে দুই টুকরো করে হিয়া আর নীলিমার মাঝে ভাগ করে দেই? তুই নিজেকে ভাগ করবি কি করবি না সেটা তোর ব্যাপার, কিন্তু নীলিমার সাথে আর কোনো অন্যায় করলে আমি তোকে ছেড়ে কথা বলবো না, উজান, কখনো না। বলেই অভিক উজানকে একটা ধাক্কা দিয়ে ওখান থেকে বের হয়ে যায়। এসব কি সন্ধি? এটা ঝগড়া করার সময়? আর তুই তো জানিস অভিক নীলির প্রতি সেই ছোটবেলা থেকে একটু উইক, তাই ও এভাবে রিয়াক্ট করেছে। একটু সময় দে অভিককে, ও ঠিক ঠান্ডা মাথায় সবটা দেখবে। অভিক নীলির প্রতি উইক না, বল যে অভিক নীলিকে ভালোবাসে। জাস্ট নীলি আর উজান রিলেশনশিপে ছিল বলেও ও কখনো সেটা প্রকাশ করেনি। আচ্ছা, এসব বাদ দে তোরা। এখন এসব বিষয় বলার সময় আসেনি। ওদিকে যে হিয়া, অতটুকুন একটা মেয়ে কি যে যাচ্ছে ওর মনের উপর দিয়ে ওই জানে। আমাদের কথা বাদ দে, তুই কি চাইছিস বলতো আমাকে? তোর মন কি বলছে? হ্যাঁ, নীলিমা আমার জীবন ছিল, সন্ধি আর হিয়া আমাকে একটা নতুন জীবন দিয়েছে। আজকে নীলিমার এই অবস্থার জন্য কোথাও না কোথাও পুরোটা আমি দায়ী। নীলিমাকে একটা সুন্দর জীবন দেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনি হিয়ার সাথেও আমি কখনো কোনো অন্যায় বা অবিচার করতে পারবো না। রাত তখন 10টার কাছাকাছি। নীলিমাকে হসপিটাল থেকে নিয়ে এসে হিয়া নীলিমাকে ওর রুমে শুইয়ে দিয়ে নীলিমার যাবতীয় ওষুধপত্র দেখে দিচ্ছিল। মা, হিয়া কোথায়? নীলিমার সাথে তোদের রুমে। কেন? হিয়াকে গিয়ে বলো তো আমি ওকে ডাকছি, কথা আছে ওর সাথে আমার। কি কথা বলবি তুই ওর সাথে? জানি না, ডাকো ওকে একটু। আপু, ওই ওষুধটা। নীলিমা উঠে বালিশটা সোজা করে নিয়ে সেটায় হেলান দিয়ে হিয়ার হাত থেকে ওষুধটা নিলে হিয়া নীলিমার দিকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। নাম কি তোমার হিয়া? জি। তোমার কথা শুনে মনে হচ্ছিল তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো। উজান কখনো বলেছিল তোমাকে আমার কথা? হ্যাঁ, চিনি তো আমি আপনাকে। উনি তো আগে প্রায় আপনার কথা বলতো। এখন বলে না? না মানে তা না, বলে। আসলে ওনার চাইতে আমি বেশি বলি আপনার কথা। আপনারা আগে কি করতেন, কিভাবে সময় কাটাতেন আপনাদের দুজনকে নিয়ে খুব গল্প হতো আমাদের, এখনো হয়। উনি তো আমি ভুল কিছু করলেই বলে, এই পিচ্ছি তুমি জানো তুমি একটা খামখেয়ালিতে ভরা মেয়ে। আর নীলিমাকে জানো, ও কত ম্যাচিউরড, কত বোঝে। নীলিমা আমার সব কথা শুনতো। আর তুমি কি করো? শুধু এই বলে বলে সারাদিন আমাকে বকে। তোমার আমাদের কথা শুনলে খারাপ লাগে না? না মানে হ্যাঁ, আসলে আমার আপনাদের কথা শুনতে ভালোই লাগে। ওই কি বলুন তো, উনি আপনার জন্য কি কি পাগলামি করতো,
আমি তো মার থেকে সব শুনতাম, তো যখন ওসব শুনতাম তখন তো আমার বিশ্বাসই হতো না যে এই রকম হতে পারে। উনি কিনা আপনার জন্য। হিয়ার কথা বলার মাঝে বাষ্পী রুমে আসে। হিয়া আছিস ঘরে? ওই তো নীলিমা, ঔষধটা খেলে তুমি? খেয়েছি আন্টি, বসো না আমার পাশে একটু। বসছি। তা আমার হিয়া মা কি তার কথা ঝুড়ে নিয়ে বসেছে বুঝি তোমার কাছে? ওর আর কি সারাদিন শুধু গল্প শোনা আর গল্প করার কাজ ওর। মোটেই না নীলিমা আপু, মা শুধু শুধু বলছে আমি গল্প করি। তুমি জানো আমি সারা দিনে কত কাজ করি, পড়াশোনা করি, রান্না করি, টিভি দেখি, ওনাকে ভাত বেড়ে দিই, ওনার অফিস যাওয়ার আগে জামা কাপড় গুছিয়ে দিই, কত কত কাজ আমার। টিভি দেখাটাও কি তোর কাজ মা? বলে বাসবি হেসে দেয়, সাথে হেসে দেয় নীলিমাও। হিয়া এক প্রকার লজ্জা পেয়ে রুম থেকে দৌড়ে পালিয়ে আসে। হিয়া দৌড়ে এসে উজানের সামনে পড়তেই উজান হিয়াকে থামিয়ে দেয়। একটা জায়গায় স্থির থাকতে পারো না তুমি? আর একটু হলে তো পড়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ছিলেন আমাকে ধরে নেওয়ার জন্য, তাহলে কেন আমি পড়ে গেলাম? তুমি এখনো এরকম স্বাভাবিক কি করে আছো হিয়া? আবার হাসছো? আমার হাসি পেলে আমি হাসবো না? আপনার মতো মুখ গোমরা করে রাখবো? শুনুন, আমি এখন গোসলে যাব। সারাদিন এই ঝামেলাই আমার গোসল করা হয়ে ওঠেনি। আমি এসে আপনার সাথে কথা বলছি। টাটা। হিয়া শোনো, হিয়া, হিয়া। উজানকে আর কিছু বলতে না দিয়ে হিয়া দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়, না হলে যে চোখে আসা পানিটা উজান দেখে নিত। গোসল সেরে এসে হিয়া ওর শরীরটা জিনিয়ার বিছানায় মেলে দেয়। একটা সময় শরীরটা খারাপ করতে শুরু করলে পাশে থাকা কম্বলটা খুলে গায়ে দিয়ে হিয়া একটা দম ছাড়ে। আমি তো বলেছি যে ওনাদের কথা শুনলে, ওনাদের একসাথে দেখলে আমার কষ্ট হয় না, কিন্তু আজ কেন আমি আমার মনটাকে সেটা বোঝাতে পারছি না। কেন এত খারাপ লাগছে আমার? আমার আমার কি ওনাদের একসাথে দেখলে হিংসা হচ্ছে? আমার কি ওনাদের একসাথে দেখবো বলে হিংসা হচ্ছে? না না, আমি তো এত স্বার্থপর ছিলাম না। তাহলে কিসের এত কষ্ট হচ্ছে আমার? ভালোবাসি বলে কষ্ট হচ্ছে, কিন্তু ভালো তো আমি কাল অবধিও ওনাকে বাসতাম। যখন নীলিমা আপু ছিল না, তখন আমি নীলি আপুর কথা শুনতাম, ওনাকে ভালোও বাসতাম। কিন্তু আজ নীলি আপু ফেরার পর কেন আমার সহ্য হচ্ছে না। উজান যেই হাতে আমাকে স্পর্শ করত, যেই শরীরে আমাকে আদর করত, সেই স্পর্শ, ওনার সেই শরীরের আদর কি এখন নীলিমা আপু কি করবে? আমি কি করে সেটা সহ্য করব? কি হচ্ছে আমার আজ? শরীরটাও ভালো লাগছে না। এরকম ছোট মন তো আমার আগে ছিল না। চারপাশটা এত ধরে আসছে কেন আমার? আচ্ছা, নীলিমা আপু আর ওনার জীবনে আমি পরগাছা হয়ে বেড়ে উঠছি না তো? নীলিমা আপু এসে আমাদের মাঝে পরগাছা হতে চাইছে কোনটা? হিয়া আর ভাবতে পারে না, শরীর মন দুটোই ছেড়ে দিচ্ছে আজ তার। হাত পা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ অসাড় লাগছে তার কাছে। যদি হিয়া থাকে নীলিমা শেষ হয়ে যাবে, আর নীলিমা থাকলে হিয়া হারিয়ে যাবে। কি আছে এই সম্পর্কের, এই সম্পর্কগুলোর ভবিষ্যৎ? কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে হিয়া। সবকিছুর জন্য না চাইতেও তার নিজেকে দায়ী মনে হতে থাকে। হঠাৎই কম্বলের ভেতর দিয়ে কোমরের কাছে উজানের হাতের শক্ত পোক্ত বেষ্টনে জড়িয়ে যেতেই হিয়া থমকে গিয়ে পেছনে ঘুরতেই দেখে উজানের চোখ দুটো ভিজে আছে। হিয়া এক হাতে চোখের পানিটা মুছতে গেলেও উজান থামিয়ে দেয়। হিয়া চোখের ভাষায় উজানকে বুঝিয়ে দিতে থাকে সে ঠিক আছে। উজানও তার চোখের ভাষায় বলতে চেষ্টা করে, এটা কি হলো হিয়া? এরকমটা তো হবার কথা ছিল না। উজানের চোখের ভাষা বুঝতে হিয়া এবার ডুকরে কেঁদে উঠে উজানকে ঘপ করে জড়িয়ে ধরে। উজানও তার শরীরে যত শক্তি আছে সব দিয়ে হিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। দুজনে কাঁদছে, খুব কাঁদছে। কাঁদুক, একটু দুজনায় কেঁদে কেঁদে হালকা হোক। আমি পরগাছা হয়ে থাকতে পারবো না উজান। আমি আপনার আপুর জীবনে কোনো পরগাছা হয়ে থাকতে পারবো না। পরগাছা হয়ে আপনাদের জীবনে বেড়ে উঠতে, যার শুধু অস্তিত্ব থাকবে কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। হে পিচ্ছি, চুপ চুপ করো না। তুমি কি করে ভাবতে পারলে আমি তোমার সাথে কোনো অন্যায় করব? আমি না তোমাকে ভালোবাসি? দেখো দেখো না আমার দিকে। হেই মেয়ে, চুপ করো না। তোমার মনে হয় উজান তার পিচ্ছিটার সাথে কোনো অবিচার করবে? তুমি তো আমাকে
একটা নতুন জীবন দিছো হিয়া। আর সে আমি তোমার সাথে কি করে অন্যায় করব বলো? খুব ভালোবাসি যে তোমাকে, খুব। তোমাকে ছাড়া যে এখন একটা মুহূর্ত আমি সহ্য করতে পারি না। তুমি না আমার অক্সিজেন। কিন্তু আমি আপনার সাথে থাকলে নীলিমা আপুর কি হবে? আমার তাও তো একটা যাওয়ার ঠিকানা আছে। কিন্তু আপু, আপু যে পুরো নিঃস্ব, কোথায় যাবে উনি? তোমাকে ওসব ভাবতে হবে না। দেখি এখন চুপ করো তো। এই গরমে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছো কেন? মার কাছে শুনলাম কি না কি ওষুধ নিয়ে খেয়েছো। না, এমনি শরীরটা কিরকম ব্যথা ব্যথা করছিল, কাঁপুনি দিচ্ছিল, বমি বমি পাচ্ছিল। ভাবলাম জ্বর আসবে, তাই আগে থেকে। শরীর ব্যথা করছে মানে কোথায় কোথায় ব্যথা করছে বলো আমাকে। না, এমনি সেরকম কিছু না, ওই পা দুটো কেমন জমে যাচ্ছে মনে হচ্ছে। জমবে না, সারাদিন একবারে বাড়ি, একবার হসপিটালে, একবার এই রুম, একবার ওই। এত এত ছোটাছুটি করলে তো পা ব্যথা করবেই। দেখি দাও, পা দুটো টিপে দেই কোথায় দেখি। হ্যাঁ, সুড়সুড়ি লাগে তো, ছাড়ুন আমার পা। আরে, উজান হিয়ার পা কিছুক্ষণ টিপে দিয়ে হিয়াকে বুকে নিয়ে শুয়ে পড়ে। কিন্তু মুখে হাসির অভিনয়টা করলেও উজান হিয়া দুজনের মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উজান সবকিছুর জন্য নিজেকে দায়ী ভাবছে, হিয়া নিজেকে তুচ্ছ হিসাবে গণ্য করছে। আর এদিকে নীলিমার মনে কি চলছে? লজ্জা আমার কাছে তুমি আসতে পারছো না, না ভয়? কোনটা উজান? আমাকে সারা জীবন আগলে রাখার দায়িত্বটা পালন করতে পারোনি সেই লজ্জায়, না আমি তোমার থেকে হিয়াকে কেড়ে নিতে এসেছি সেই ভয়ে? ভয় নেই, তুমি আমাকে ফিরিয়ে দিলেও আমাদের 8 বছরের সম্পর্কের কোনো অধিকার নিয়ে দাঁড়াবো না আমি তোমার কাছে। তোমার আর হিয়ার মাঝে ফরগাছা হয়ে এই নীলিমা কখনো বেরিয়ে উঠবে না। আমি না হয় এবার সত্যি সত্যি পাগল হয়ে ওই আসালামে ফিরে যাব, তবুও তোমার জীবনকে কোনো দুর্ঘটনায় ফেলে রাখবো না আমি। তুমি সুখী হও, তুমি ভালো থাকো, আমাকে ভুলে খুব খুব ভালো থাকো তুমি। বলেই নীলিমা কেঁদে উঠে বালিশ জড়িয়ে। পরের দিন। বলছি কি উজান, আপনি কি এখনো অফিস যাবেন? যাওয়ার আগে একবার আপুর সাথে যদি কথা বলে নিতেন, উনি আপনার অপেক্ষাতে আছে কাল থেকে। উজান একটা দীর্ঘশ্বাস ছাড়ে। উজান জানে নীলিমা ওর জন্য অপেক্ষা করছে। উজান কাল থেকেই চাইছে নীলিমার সাথে কথা বলতে, কিন্তু এতদিন পর কিভাবে ও নীলিমার সামনে গিয়ে দাঁড়াবে? কি দিয়ে শুরু করবে সবটা? নীলিমা। উজানের মুখে আজ এতদিন বাদে নিজের নামটা শুনে নীলিমা কেঁদে ফেলে। সে তো কাল মনে মনে ঠিক করেছিল সে শক্ত থাকবে, উজানের সামনে কোনো রকম দুর্বলতা সে দেখাবে না। কিন্তু উজান ওর কাছে আসতেই কেন এতটা ভেঙে পড়ল? কেন? উজান আলতো পায়ে নীলিমার পাশে গিয়ে বসতেই নীলিমা শোয়া থেকে উঠে উজানকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেলল। উজান, কেন হলো এরকমটা আমার সাথে? বলতে পারো কেন? আমি তো শুধু তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, আর বেশি কিছু চাওয়া তো ছিল না আমার। তুমি তো আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে তুমি তোমার নীলিমাকে কখনো হারাতে দেবে না। বলনি তুমি? তুমি তো আমাকে কথা দিয়েছিলে, বলেছিলে নীলি যত ঝড় আসুক আমি তোমাকে কোথাও হারাতে দেব না, সারা জীবন তোমাকে আমার বুকে আগলে রাখবো। তাহলে আজ কেন এমনটা হচ্ছে আমার সাথে? কেন আজ তোমার মন জুড়ে শুধু অন্য একটা মেয়ে? কেন উজান, কেন? নীলিমা একটু শান্ত হও, চুপ। দেখি তাকাও আমার দিকে, দেখো একটু আমাকে। উজান, আমি বাঁচতে চাই, একটা সুন্দর জীবন চাই, একটা সাজানো সংসার চাই। চুপ করো না নীলি, আমার কষ্ট হচ্ছে, একটু বুঝো। আমার কথাটা একটু শোনো। কি কি শুনবো আমি? বলো, কি শুনবো? নীলিমা, আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু ফেস করেছো। আমার চাইতে বেশি কষ্ট তুমি। আমিও না একটা সময় তোমাকে না পেয়ে নিজেকে শেষ করে দেব বলে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছিলাম নীলি। তুমি ফিরিয়ে দেবার পর আমি অনেকবার তোমার বাড়িতে গিয়ে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়ারা আমাকে কিছুতেই ভেতরে যেতে দেয়নি। তোমার ছোট বোন সে এসেও আমাকে একবার বলেছিল তুমি নাকি সত্যি সত্যি বিয়ে করে তোমার হাজব্যান্ডের সাথে ফরেনে গিয়ে সেটেল হয়ে নিয়েছো। আমি না পারিনি সেসব সহ্য করতে, নিজেকে এই রুমে বন্দি করে রেখেছিলাম জানো। সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, মরে যাবার অনেক চেষ্টা করেছিলাম, পারিনি। কেন যে বেঁচেছিলাম জানি না। তাহলে তুমি আমাকে দেখে খুশি হওনি কেন? কেন তুমি আমাকে জড়িয়ে বলনি? নীলিমা, তুমি তো অনেক বুঝো। এটা তো বুঝো তুমি যেভাবেই হোক হিয়া এখন আমার জীবনের সাথে জড়িয়ে, হিয়া আমার বিয়ে করা ওয়াইফ। আজ আমি তোমাকে গ্রহণ করলে হিয়ার সাথে যে অন্যায় করা হবে। হিয়ার সাথে অন্যায় করা হবে না?
তুমি এখন হিয়াকে ভালোবাসো? কোনটা? চুপ করে থাকবে না উজান? কি হলো, কি উত্তর দাও তুমি আমার প্রশ্নের। তুমি তুমি এখন হিয়াকে ভালোবাসো, তাই তো? তাই জন্য তুমি আমাকে। হিয়ার তো এখানে কোনো দোষ নেই বলো। ওকে তো মা আমার জীবনটা সাজিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছিল। আমি আজ কি করে সব ফিরে পাওয়ার পর হিয়াকে। তার মানে তুমি এটা বলতে চাইছো যে তুমি আর আমাকে, তার মানে তোমার ওইসব মিথ্যে ছিল? তুমি শুধু লোক দেখানোর জন্য আমাকে। এখন 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 হিয়া তোমার সব, তাই না? ওই হিয়াকে তুমি